তো আমরা আগের দিন শুরু করেছিলাম ত্রিশক্তি সংগ্রাম থেকে। সরি, তো আমরা আগের দিন শুরু করেছিলাম ত্রিশক্তি সংগ্রাম থেকে। সেই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কাদের মধ্যে, একজন আমাকে একটু মনে করিয়ে দিন। সেই তিনটি শক্তি বলুন। তাহলে তিনটি শক্তি ছিল, তাহলে গুর্জর প্রতিহার ছিল, গুর্জর প্রতিহার, এরা ছিল উত্তর দিকে, তাই তো? এরা উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে, এবং রাষ্ট্রকূটরা ছিল কোন দিকে? দক্ষিণ দিকে। এবং পূর্ব দিকে কারা ছিল? পাল, তাই তো? শশাঙ্কের সেই মৃত্যু হয়েছিল, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা কি বলেছি, মাৎস্যের ন্যায়, তাই তো? সেই অরাজকতার পর গোপাল সেখানে রাজা হয়েছিলেন, এখানে পাল বংশের সূচনা হয়েছিল। তারপর এরা এখানে আমরা দক্ষিণ দিকে মোটামুটি ডেক্কান এরিয়াতে রাষ্ট্রকূটরা দেখেছি, এরা এরা হচ্ছে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এরা শাসন করছিল। এবং পূর্ব উত্তর ভারতে যদি বলি তাহলে সেখানে গুর্জর প্রতিহাররা ছিল, তাই তো? এবং উত্তর ভারতে আমরা দেখেছিলাম সেই জায়গায় মানে হর্ষবর্ধন এর পর, বর্ধন ডাইনেস্টির পর যে রাজপুত কিং, যারা কিছু রাজপুত ডাইনেস্টি সেখানে শক্তিশালী হয়ে উঠে এসেছিল, তার মধ্যে একটা ছিল এই কারা? গুর্জর প্রতিহার। এটা আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আশা করছি সবার মনে আছে বা কারোর এখানে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তাই তো? তো এদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এদের মধ্যে দীর্ঘ 200 বছরের বেশি এদের মধ্যে একে অপরের সাথে যুদ্ধ হয়েছে। এবং কোনো সময় পাল, কোনো সময় রাষ্ট্রকূট এরা জয়লাভ করেছে, কোনো সময় গুর্জর প্রতিহাররা। তো এদের মধ্যে দীর্ঘ সময় ধরে এই দ্বন্দ্ব এদের মধ্যে হয়ে এসেছিল। কোন জায়গাকে কেন্দ্র করে? দখলকে কেন্দ্র করে, কনৌজকে দখল করে। কনৌজের ওপর, যে কে কনৌজের ওপর শাসন করবে, এই নিয়ে তাদের মধ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে যুদ্ধ বাধে। তো এটা আমরা আগের দিন একটু পড়েছিলাম, এবং পালদের সম্পর্কে আমরা জেনেছিলাম। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তাই তো? তারপর ধর্মপাল, গোপাল, ধর্মপাল এদের সম্পর্কে, দেবপাল এদের সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। এইবার আমরা সময়কালগুলো নিয়ে একটু, বা সময়কালগুলো বলার আগে একটু ভালো করে রিলেট করতে হবে এবং ধ্যান দিয়ে ভালো করে বুঝতে হবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কোন দিকে ঘটছে? এক তো যদি আমরা আমি একটু ম্যাপটা আঁকার চেষ্টা করছি, ম্যাপটা কেউ মনে নেবেন না, ঠিক আছে? ম্যাপে বাস আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমার আঁকা একদম খুবই খারাপ, যাই হোক চেষ্টা করছি, একটু তৈরি খারাপ, আরও খারাপ হয়ে গেল, যাই হোক। যাই হোক, এটা যদি ভারতবর্ষের দক্ষিণ দিকটা মেনে নিই, তাহলে ভারতবর্ষের এই দক্ষিণ দিকে আমরা এই জায়গায় কাদের শাসন করতে দেখছিলাম? তাহলে এখানে দেখেছি রাষ্ট্রকূটরা শাসন করছে, তাই তো? এখানে রাষ্ট্রকূট এদের সম্পর্কে আমরা পড়ছি। আর এইদিকে আমরা দেখেছি গুর্জর প্রতিহার, আর এই জায়গায় আমরা দেখেছি কারা শাসন করছে? পালরা। এবার দক্ষিণ দিকে কি ঘটনা ঘটছিল? দক্ষিণ দিকে আমরা আগে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে পড়েছিলাম, দক্ষিণ দিকে কি পড়েছিলাম? সঙ্গম পিরিয়ড সম্পর্কে পড়েছিলাম, আশা করছি সবার মনে আছে। সঙ্গম, যেটা একটু আগে আমি আবার বললাম। তাহলে আমরা দক্ষিণ দিকে পড়েছিলাম, তাহলে এখানে রাষ্ট্রকূটরা শাসন করছে। এবার সময়কালগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই রাষ্ট্রকূটরা কিন্তু এদেরই সমসাময়িক, যারা চলে আসবে, ঠিক আছে, এদের সঙ্গে একটু সমসাময়িক হবে, ভালো করে একটু খেয়াল করতে হবে। তো রাষ্ট্রকূটদের সময়কালটা কারো কি মনে আছে? রাষ্ট্রকূটদের কি সময়কাল ছিল? বা এই পালরা এদের দীর্ঘ সময়কাল, মানে 8th সেঞ্চুরির দিকে যদি আমরা দেখি, এরা কিন্তু শাসন করতো। কোন সময়কালে? 8th সেঞ্চুরি, তাই তো? এবং এরা 8th সেঞ্চুরি থেকে 10th সেঞ্চুরি পর্যন্ত মোটামুটি এরা শাসন করেছে।
তো রাষ্ট্রকূটরা এবং গুর্জর প্রতিহাররাও একই। গুর্জর প্রতিহারদের সময়কাল কী ছিল? 730 থেকে 1035, তাই তো? তো দীর্ঘ সময়কাল এরা শাসন করে, প্রায় 200-300 বছর, এরাও 200-300 বছর শাসন করে। তবে এদের মধ্যে দীর্ঘ সময় ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ বাধে কর্ণযোগকে কেন্দ্র করে। তো এরা ছিল, এবার এই রাষ্ট্রকূটরা কর্ণাটকের অঞ্চলে, দাক্ষিণাত্য অঞ্চলে, কর্ণাটক অঞ্চলে এরা শাসন করত, তাই তো? রাষ্ট্রকূটরা। এবার কর্ণাটকে কোন ভাষা, এদের কি ভাষা ছিল কর্ণাটকে? কন্নড় ভাষা, তাই তো? কর্ণাটকে কোন ভাষা? এদের মাতৃভাষা কি ছিল? কন্নড়। এদের মাতৃভাষা কি ছিল? কন্নড়। এদের মাতৃভাষা কন্নড়। তাহলে এই যে রাষ্ট্রকূট, এই রাষ্ট্রকূটদের সম্পর্কে আমরা একটু আগের দিন জেনেছিলাম যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? দন্তিদুর্গ। তো এই দন্তিদুর্গ কে ছিল? রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা। তো এই দন্তিদুর্গ ছিল রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা। এছাড়াও দন্তিদুর্গ ছাড়াও প্রথম কৃষ্ণ, প্রথম অমোঘবর্ষ, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ রাজা ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের, তাই তো? তো এইবার এইটা তো কর্ণাটক অঞ্চলে বা দাক্ষিণাত্য এরিয়া দেখছি। এইবার এই দক্ষিণ দিকে ডিপ সাউথে কি ঘটনা ঘটছিল, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই দিকে কি ঘটছিল? তো এই দিকের কথা যদি বলি, একটু আমরা আগে চলে যাই। তো সঙ্গম পিরিয়ড, সেটা সঙ্গম পিরিয়ড, সঙ্গম যুগ ছিল, যেটা আমরা কোথায় পড়েছিলাম? যেটা আমরা পড়েছিলাম অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে। 300 বিসি থেকে 300 এডি পর্যন্ত সময়কাল, এটা হচ্ছে সঙ্গম যুগ ছিল। সঙ্গম পিরিয়ডের পর এখানে কালভ্রম বা কালভরা এরা শাসন করে, ঠিক আছে? তাহলে সঙ্গম যুগ, এখানে সঙ্গম যুগে কারা শাসন করছে? চেরা, চোলা, একদম দক্ষিণের কথা যদি বলি, ঠিক আছে? চেরা, চোলা এবং পান্ডিয়া। এদের পর এই জায়গায় কারা কিছুদিন শাসন করে? কালভরাজরা। কারা শাসন করে? কালভরাজ, তাই তো? কালভরাজদের পর এখানে কিন্তু আবার পল্লবাজরা শাসনে চলে আসবে। এখানে কারা আসবে? এই জায়গাটায় পল্লবরা এখানে আবার শাসন শুরু করবে। পল্লবদের পরবর্তী কিন্তু সময় এখানে আবার চোলরা, সেই চোল সাম্রাজ্য শুরু হবে। তাহলে এখানে আবারও শুরু হবে চোলা এম্পায়ার। এইবার আগের দিনও বলেছিলাম যে এই চোল যারা আগে ছিল, এরাই হয়তো, এদের শক্তি কমে গিয়েছিল বা এরা এদের অধীনে হয়তো ছিল, পরবর্তী সময় এরা আবার সেই সুযোগে এই আবার নিজেদের শক্তি বৃদ্ধি করে নিজেদের স্বাধীন ঘোষণা করে। বা কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে না, এরা পরবর্তীতে যারা ছিল এরা কিন্তু পুরোটাই আলাদা, কেউ কেউ মেনে নিয়েছেন, কেউ কেউ মেনে নেয়নি, ঠিক আছে? তো এটা ছিল দক্ষিণের দিকে। তাহলে এই কালভরাজদের সম্পর্কে আমরা কিন্তু সেরকম কিছু জানতে পারি না, ঠিক আছে? এটা অন্ধকার যুগ বলা হয়, এদের সম্পর্কে আমরা কিছু জানতে পারি না। তো পল্লবাজরা আসে আবার এই জায়গায়, পল্লবাজরা এখানে শাসন করে, ঠিক আছে? তারপর এখানে আবার চোলরা কিন্তু চলে আসবে, আবার সেই জায়গায় দখল করবে। ঠিক আছে? তো আজকে আমরা সেই চোলা এম্পায়ার নিয়ে আলোচনা করব। চোলা এম্পায়ার, তাহলে আমরা আগের দিন বলেইছিলাম যে আমরা দক্ষিণ দিকে এই চোলা এম্পায়ার নিয়ে আমাদের আলোচনা করতে হবে মেডিভেল হিস্ট্রিতে। চোলা এম্পায়ার, তো সেই আগের চোলের সঙ্গে এদের কি সম্পর্ক আছে কিনা, এদের নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। তো সেই চোলা এম্পায়ার নিয়ে যদি আলোচনা করতে যাই, সেক্ষেত্রে কি দেখবো আমরা? সেক্ষেত্রে চোলা এম্পায়ারকে আমরা, এদের প্রথমে চোলা এম্পায়ার অর্থাৎ এই যে চোল সাম্রাজ্য, এই পুনরায় চোলা এম্পায়ার কারা এরা প্রতিষ্ঠা করে বা কিভাবে এরা শাসনে আসে এবং এদের শাসন ব্যবস্থা কীরকম ছিল এবং বা এদের কালচারাল লাইফ, ঠিক আছে, কীরকম ছিল, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এই যে এই চোলা এম্পায়ার কিভাবে সৃষ্টি হলো, কিভাবে তৈরি হলো, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এই যে চোল সাম্রাজ্য, এটা
এরা এখানে তাহলে কারা শাসন করছিল? এখানে কিন্তু শাসন করছিল কারা? পল্লবাজরা। তাহলে পল্লবদের অধীনে এরা কিন্তু ফিউডেটারি ছিল, অর্থাৎ এরা, আচ্ছা তাহলে আমরা তাহলে এই জায়গায় কারা শাসন করছে? পল্লবরা। পল্লবরা এই পল্লবদের অধীনস্থ ছিল, এদের অধীনস্থ কারা ছিল? এই পল্লবদের অধীনস্থই ছিল এই চোল, ঠিক আছে, এই চোলরা। তবে কি হয়েছে, পল্লবাসদের অধীনে টন্ডাই মণ্ডলম, ঠিক আছে, এই জায়গায় কিন্তু, যদি ম্যাপটা আবার একটু তৈরি করতে হবে আমাকে, ম্যাপটা যদি আবার তৈরি করি একটু, ঠিক আছে, তাহলে এই জায়গায় কারা শাসন করছে? এইখানে কিন্তু শাসন করছে এই জায়গায় শাসন করছে পল্লবাজরা। একদম দক্ষিণে এই জায়গায় শাসন করছিল সেই সময় পান্ডিয়াজ, আর এই জায়গায় শাসন করছে চেরা, ঠিক আছে। তো এরা পল্লবাজ, এই পল্লবদের অধীনেই শাসন করত চোল, ঠিক আছে। এইবার এই পল্লবদের অধীনেই মুত্তারিয়াজরা ছিল, পল্লবদের অধীনস্থ, এদের ফিউডেটারি ছিল মুত্তারিয়াজ। কারা ছিল? মুত্তারিয়াজ। এই মুত্তারিয়াজ, ঠিক আছে, এই মুত্তারিয়াজ এরা শাসন করত তানজোরে। মুত্তারিয়াজরা শাসন করত কোথায়? তানজোরে, ঠিক আছে। এই মুত্তারিয়াজদের ওপর অ্যাটাক করে বিজয়ালয়। কে অ্যাটাক করে? বিজয়ালয়। বিজয়ালয় অ্যাটাক করে মুত্তারিয়াজদের ওপর এবং তানজোর দখল করে, এবং বিজয়ালয় চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তো এখানে পল্লবাজরা শাসন করছে, পল্লবাজদের অধীনে মুত্তারিয়াজরা ছিল। এরা তাঞ্জোরে শাসন করছিল। সেই তাঞ্জোর অ্যাটাক করে বিজয়ালয় তাঞ্জোর দখল করে নেয়, এবং দখল করার পর চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তাহলে সে কিন্তু পল্লবাজদের অধীনস্থ ছিল, অর্থাৎ ফিউডেটারি ছিল। তাহলে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয় রাজধানী তাঞ্জোর প্রতিষ্ঠা করে, এবং তিনি সিংহাসনে বসে 850 এডিতে। বিজয়ালয় 850 এডি, 850 খ্রিস্টাব্দে সে সিংহাসনে বসে। তাহলে বিজয়ালয় প্রথম রাজা, সিংহাসনে বসে, এবং বিজয়ালয়ের পরবর্তী শাসকদের যদি দেখি আমরা, প্রত্যেকজনের নাম আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখব, তোমরা কিন্তু সবগুলো নাম কিন্তু পেয়ে থাকবে না, তবে আমি সবগুলোই বলছি। তো সবার প্রথমেই বিজয়ালয় এ ছিল কি? বিজয়ালয় হচ্ছে ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তাই তো? এ ছিল ফাউন্ডার। বিজয়ালয়ের পর যদি দেখি আমরা, সেক্ষেত্রে কিন্তু বিজয়ালয়ের পর আমরা সিংহাসনে বসবে আদিত্য। কে বসবে? আদিত্য। বিজয়ালয়ের পর কে সিংহাসনে বসবে? আদিত্য। এরপর আদিত্যের পর সিংহাসনে কে বসবে? পরান্তক।
পরান্তক প্রথম, পরান্তক ফার্স্ট সিংহাসনে বসবে। বিজয়ালয়, তাহলে শাসকদের নাম যদি ক্রম অনুসারে মনে রাখি তাহলে প্রথমে বিজয়ালয়, তারপর আদিত্য, তারপর পরান্তক। ঠিক আছে, পরান্তকের পর সবথেকে গুরুত্বপূর্ণ শাসক রাজরাজ প্রথম। রাজ প্রথম, প্রথম রাজরাজ, রাজরাজ ফার্স্ট। ঠিক আছে, তারপর সিংহাসনে বসবে রাজেন্দ্র, রাজেন্দ্র ফার্স্ট। তাহলে রাজেন্দ্র প্রথম সিংহাসনে বসবে, রাজরাজ প্রথম, তারপর রাজেন্দ্র ফার্স্ট। এরপর রাজেন্দ্র প্রথম, এরপর সিংহাসনে বসবে কুলোতুঙ্গ ফার্স্ট। কুলোতুঙ্গ, কুলোতুঙ্গ ফার্স্ট, কুলোতুঙ্গ প্রথম। তারপর সিংহাসনে বসবে কে? কুলোতুঙ্গ, কুলোতুঙ্গ সেকেন্ড বা কুলোতুঙ্গ দ্বিতীয়, দ্বিতীয় কুলোতুঙ্গ। তারপর শেষ রাজ রাজেন্দ্র থার্ড। তো প্রত্যেকজন সম্পর্কে আমাদের একটু একটু জানতে হবে, এবং এদের মধ্যে সবথেকে গ্রেটেস্ট রুলারের যদি বলি রাজরাজ প্রথম, এবং তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ রাজা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো রাজরাজ প্রথম এবং রাজেন্দ্র প্রথম। এদের সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানতে হবে। তো বিজয়ালয় ফাউন্ডার ছিল, বিজয়ালয়ের পর সিংহাসনে বসে আদিত্য, দেন যদি বলি পরাটাং ফার্স্ট, প্রথম পরাটাং, দেন রাজরাজ প্রথম, দেন আমরা দেখব রাজেন্দ্র প্রথম, দেন কুলোতুঙ্গ প্রথম, তারপর কুলোতুঙ্গ দ্বিতীয়, এবং লাস্ট রাজেন্দ্র থার্ড। এই ছিল চোলা এম্পায়ারের রাজাগণ, যে যারা এরা শাসন করছে। তো চোলা এম্পায়ার, এদের শাসনকালে, চোলা এম্পায়ার এদের শাসনকালে কিন্তু এক্সটেন্ড করেছে, বিস্তার করেছে। তাহলে এদের শাসন কোথায় 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 ছিল? তাহলে এদের দক্ষিণ ভারতে আমরা দেখেছি, সাউথ ইন্ডিয়া, তাই তো, সাউথ ইন্ডিয়াতে এরা শাসন করছে, সাউথ ইন্ডিয়া। এদের শাসন যদি দেখি সাউথ ইন্ডিয়াতে দেখেছি, তারপর সাউথ ইন্ডিয়াতে আমরা এদের শাসনকাল। এবার ধীরে ধীরে কিন্তু এরা আমরা দেখব সাউথ ইন্ডিয়া থেকে এরা যে উপকূল বরাবর এগিয়ে যাবে, উপকূলবর্তী অঞ্চল তারা দখল করবে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের জায়গা, অন্ধ্র এবং বাংলার তীরবর্তী অঞ্চল কিন্তু দখল করে নেবে। ঠিক আছে, তারপর যদি ভারতবর্ষের দক্ষিণ দিকে দেখি, ভারতবর্ষের দক্ষিণ দিকে একটি দেশ রয়েছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাও কিন্তু দখল করে নেবে, শ্রীলঙ্কা। ঠিক আছে, এবং আমাদের ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরির কথা যদি বলি সেক্ষেত্রে দক্ষিণ দিকে রয়েছে একটি ইউনিয়ন টেরিটরি, কি রয়েছে? মালদ্বীপ, তাই তো, মালদ্বীপ। সেই মালদ্বীপও কিন্তু দখল করে নেয়। তাহলে শ্রীলঙ্কা মালদ্বীপ হয়ে গেল এইদিকে। তারপর যদি আমরা বলি এইদিকে আমাদের পূর্ব দিকে যে দেশগুলি রয়েছে, বা দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে, দেন আমরা মায়ানমার অর্থাৎ বার্মা, সেই সময় বার্মা ছিল, বার্মার কিছু অঞ্চল দখল করে নিয়েছে। জাভা সুমাত্রা, বর্তমান মালয়েশিয়া থাইল্যান্ডের কিছু অঞ্চল, জাভা সুমাত্রা, জাভা সুমাত্রা। ঠিক আছে, এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে তাদের হাতে। এই যে আমাদের বর্তমানে যে রয়েছে স্টেট অফ মালাক্কা, তাই তো, মালাক্কা স্টেট, যেটা গুরুত্বপূর্ণ ভারতের একটি, মানে যদি স্ট্র্যাটেজি বলতে পারি, চায়নাকে আটকানোর জন্য একটা ট্রেড রুট, চায়নার মেইন ট্রেড রুট কোনটা? স্টেট অফ মালাক্কা, তাই তো, এটা কিন্তু আমরা নিউজে সবসময় দেখে থাকি। সেই স্টেট অফ মালাক্কা দিয়ে চায়নার প্রায় 70% যতগুলো শিপ আছে, 70% শিপ কিন্তু তাদের যে বাণিজ্য এই স্টেট অফ মালাক্কা দিয়েই হয়। তো ভারতবর্ষ এর জন্য কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী করছে? তাদের সেনাবাহিনী কিন্তু আরও বেশিভাবে মোতায়েন করছে, এয়ারফোর্সের জন্য সেই জায়গায়, নেভি, এয়ারফোর্স, এই জায়গাগুলো কিন্তু ভারতবর্ষ চায়নাকে ব্লক করার জন্য রেডি। তো যাই হোক,
তো এই জায়গা কিন্তু সেই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো চোলা এম্পায়ার, এদের চোলাদের, এই চোলদের কি ছিল, নৌবাহিনী, এদের নেভির কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু এদের খুব স্ট্রং ছিল, ঠিক আছে। তো পুরো বঙ্গোপসাগর এদের অধীনে চলে এসেছিল। তো এদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়ে উঠেছিল। তো এইভাবে কিন্তু তারা সমগ্র দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব ভারতের যে দেশগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব ভারতে এদিকে যদি দেখি আরও আমরা শ্রীলঙ্কা বা আমরা পূর্ব দিকে যদি দেখি মালয়েশিয়া, থাইল্যান্ড, ঠিক আছে, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলো কিন্তু সমস্ত কাদের অধীনে ছিল? চোলদের অধীনে ছিল। ঠিক আছে, এটুকু আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। হ্যান্ডরাইটিং খুবই খারাপ, হ্যান্ডরাইটিং বুঝতে হলে একটু বলবেন, ঠিক আছে। তো আমরা ফাউন্ডারের কথা যদি বলি দেখি বিজয়ালয়, তাই তো, বিজয়ালয় ছিল ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। তো এই জায়গায় আশা করছি কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তাহলে আমরা চোলা এম্পায়ারের প্রথমেই কি দেখব? প্রথমে আমরা পলিটিক্যাল হিস্ট্রির কথা যদি বলি, তাহলে কাদের নাম দেখলাম আমরা? প্রথমেই আমরা বিজয়ালয়ের নাম দেখেছি, তাই তো। আমরা পলিটিক্যাল হিস্ট্রি দেখব, দেন আমরা অ্যাডমিনিস্ট্রেশন দেখব, দেন আমরা কালচারাল অ্যাসপেক্টটাও দেখব। তো এই তিনটে বিষয় আমরা আলোচনা করব। তো পলিটিক্যাল হিস্ট্রি প্রথমে আমরা সবাই যে নামগুলো জেনে নিলাম সেগুলো একবার রিপিট করে নিই। সবার প্রথমে আমরা রুলার বা ফাউন্ডারের কথা যদি বলি, ফাউন্ডার কে ছিল বিজয়ালয়। দেন আমরা দেখেছি আদিত্য, এরপর আদিত্যের পর কে শাসক হয়েছেন? পরাটাঙ্ক প্রথম। দেন আমরা শাসক দেখেছি রাজা প্রথম, তারপর রাজেন্দ্র প্রথম, তারপর কুলোতুঙ্গ প্রথম, কুলোতুঙ্গ দ্বিতীয় এবং রাজেন্দ্র তৃতীয়, রাজেন্দ্র থার্ড। তো এই শাসকদের সম্পর্কে আমাদের জানতে হবে। সবার প্রথমে যদি আমরা বলি বিজয়ালয়, বিজয়ালয় কি? বিজয়ালয় হচ্ছে প্রতিষ্ঠাতা ছিল, তাই তো। বিজয়ালয় ছিল প্রতিষ্ঠাতা। একটা একটা করে শেষ করছি। বিজয়ালয়, বিজয়ালয় ছিল হচ্ছে কি এদের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, তাই তো। বিজয়ালয় কি করে? বিজয়ালয় কি করে? বিজয়ালয় হচ্ছে মুত্তারিয়াজদের উপর আক্রমণ করে এবং তাঞ্জোর দখল করে, এবং তাঞ্জোরে কি করে? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে, তাঞ্জোর দখল করে, এবং তাঞ্জোর কিন্তু তাদের কি হয়ে যায়? রাজধানীও তৈরি করে, তারা রাজধানী তৈরি করে। তাহলে তাঞ্জোর দখল করে কাদের কাছ থেকে? মুত্তারিয়াজদের কাছে। মুত্তারিয়াজরা কারা ছিল? পল্লবাজদের, যে পল্লবদের অধীনস্থ, অর্থাৎ তাদের ফিউডিটারি ছিল তাঞ্জোর, ঠিক আছে। তাঞ্জোরে দখল করে নেয় বিজয়ালয় এবং এস্টাবলিশ করে নিজের চোল সাম্রাজ্য। তাহলে কাদের পরাজিত করে? মুত্তারিয়াজদের পরাজিত করে তাঞ্জোরে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করে? বিজয়ালয়, ঠিক আছে। বিজয়ালয়ের সময়কালটা কিন্তু কখন থেকে শুরু হয়? 850 এডি, ঠিক আছে, 850 খ্রিস্টাব্দ থেকে। তাহলে বিজয়ালয় তিনি চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। বিজয়ালয়ের পর কে শাসক হয়েছে আমরা দেখেছি? বিজয়ালয়ের পর শাসক হয়েছে আদিত্য। কে শাসক হয়েছেন? আদিত্য। তাহলে বিজয়ালয়ের পর শাসককে আদিত্য। আদিত্য কি করে? আদিত্য হচ্ছে যে পল্লবা কিং ছিল অপরাজিতা, তাকে কিন্তু পরাজিত করে দেয়। আদিত্য কি করে? পল্লবা, তাহলে পল্লবাদের পরাজিত করে, পল্লবাদের পরাজিত করে পল্লবা কিং অপরাজিতা, তাকে ডিফিট করে, তাই তো, পরাজিত করে। অপরাজিতাকে পরাজিত করে কে? আদিত্য। পল্লবা রুলার, পল্লবা কিং অপরাজিতা, তাকে পরাজিত করে আদিত্য। তাহলে প্রথমত তাদের
এরিয়াটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাদের যে সাম্রাজ্যের বিস্তার কীভাবে হলো। প্রথমে তো দেখলাম যে তারা তাঞ্জোরে দখল করলো, তারপর পল্লবাসদের দখল করে নিল, পল্লব সাম্রাজ্য দখল করে নিল। তাহলে যদি আমরা ম্যাপটা কোথায় ছিল সেটা, এখানে চেরারা শাসন করছে, চেরা, এখানে পান্ডিয়া, পান্ডিয়া, পল্লব। তাহলে প্রথমে তো তাঞ্জোর দখল করে নেয়, তারপর এদেরই অধীনস্থ ছিল, তাই তো প্রথমে। তারপর তাঞ্জোর দখল করে নেওয়ার পর তারা যখন রাজা কি হয়, আদিত্য, দেন আদিত্য কি করে, পল্লবদের ওপর আক্রমণ করে এবং অপরাজিতা, পল্লব কিং অপরাজিতা তাকে কি করে, তাকে পরাজিত করে, তাদের সাম্রাজ্য কিন্তু তার অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে ধীরে ধীরে কিন্তু সাম্রাজ্য কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমে তাঞ্জোরে ছিল তাদের তাদের সাম্রাজ্য, তারপর পল্লবা কিং অপরাজিতা তাকে পরাজিত করে এবং সাম্রাজ্য আরও একটু বৃদ্ধি পেল। এবার পান্ডিয়া চেরা আছে, এদের কিন্তু ধীরে ধীরে পরাজিত করে সমস্ত দক্ষিণ ভারত, কিন্তু দক্ষিণে একদম ডিপ সাউথ, তারা সমস্ত কিছু দখল করে নেবে। ঠিক আছে, তাহলে প্রথম শাসক বিজয়ালয়, বিজয়ালয়ের পর আদিত্য, আদিত্যের গুরুত্বপূর্ণ হলো, আদিত্যের পর শাসক কি হবে, পরাটঙ্ক প্রথম, তাহলে পরাটঙ্ক ফার্স্ট। তাহলে এই দুটো প্রথম, দ্বিতীয়। এবার তৃতীয়, তৃতীয় তৃতীয় কে শাসক কে ছিলেন, পরাটঙ্ক, পরাটঙ্ক প্রথম, পরাটঙ্ক প্রথম। তারপর তিনি শাসক হন। এবার পরাটঙ্ক কি করেন, তিনি কিন্তু পান্ডিয়া রুলারকে পরাজিত করেন এবং মাদুরাই দখল করে নেয়। তাহলে পান্ডিয়া কিংকে পরাজিত করেন এবং মাদুরাই ক্যাপচার, মাদুরাই দখল করে নেয়। তাহলে পরাটঙ্ক প্রথম, তাহলে সাম্রাজ্য আরো বৃদ্ধি পেল পরাটঙ্ক প্রথমের সময়। তাহলে আদিত্য প্রথম পল্লবাস কিং এদের পরাজিত করে এই জায়গা দখল করে নেয়। এবার পান্ডিয়া এই জায়গাটুকু কিন্তু আরো দখল করে নেয়, পরাটঙ্ক প্রথম। তাহলে সাম্রাজ্য আরো বৃদ্ধি পেল, তাই তো। তাহলে পরাটঙ্ক প্রথম কি করে, পল্লব কিংদের পরাজিত করে এবং মাদুরাই দখল করে নেয়, যাদের এদের মাদুরাই রাজধানী ছিল। এইবার মাদুরাই দখল করে নেয়, তাহলে সাম্রাজ্য আরও বৃদ্ধি পেল। এবং তার সময়কাল কিন্তু কেন গুরুত্বপূর্ণ, তিনি, তাকে বলা হতো গ্রেট বিল্ডার অফ টেম্পল। তিনি অনেক মন্দির তৈরি করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু মন্দির তৈরি করেছেন, তার মধ্যে নটরাজ টেম্পল, চিদম্বরমের নটরাজ টেম্পল, যেটা কিন্তু গোল্ডেন বিমান সেখানে কিন্তু তিনি দিয়েছিলেন, গোল্ডেন বিমান। তো নটরাজ টেম্পল চিদম্বরম, এটি কিন্তু তিনি তৈরি করেছিলেন, নটরাজ টেম্পল মন্দির চিদম্বরম। এবার এই যে পরাটঙ্ক প্রথম, এই পরাটঙ্ক প্রথম তার সময় কেন গুরুত্বপূর্ণ, তাহলে তিনি হচ্ছে গ্রেট বিল্ডার ছিলেন, টেম্পল, অনেক মন্দির তৈরি করেছেন। এবার তিনি, তাহলে এই ম্যাপে যদি আমরা দেখি, তাহলে এই দিকে এখানে কর্ণাটক অঞ্চলে এখানে কারা শাসন করেছিল, রাষ্ট্রকূটরা। এখানে কারা শাসন করেছিল, রাষ্ট্রকূটরা। এবার রাষ্ট্রকূট কিং কৃষ্ণ তৃতীয় কৃষ্ণ ছিল, রাষ্ট্রকূট কিং কে ছিল, তৃতীয় কৃষ্ণ। তাহলে রাষ্ট্রকূট কিং মনে আছে, একজনের নাম বলেছিলাম, প্রথম রাষ্ট্রকূট কিং কে ছিল, যে প্রতিষ্ঠাতা ছিল, দন্তিদুর্গ, মনে আছে আশা করছি। এবার আরেকজন রাষ্ট্রকূট রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ, তিনি কিন্তু শক্তিশালী রাজা ছিলেন, তৃতীয় কৃষ্ণ, কৃষ্ণ থার্ড। এই তৃতীয় কৃষ্ণ ইনি কি করেন, এই তৃতীয় কৃষ্ণ কিন্তু পরাজিত করেন কাকে, পরাটঙ্ক প্রথমকে। তাহলে তৃতীয় কৃষ্ণ কাকে পরাজিত করে, কাকে ডিফিট করে, পরাটঙ্ক প্রথমকে, পরাটঙ্ক প্রথমকে পরাজিত করে কে, তৃতীয় কৃষ্ণ কে ছিলেন, রাষ্ট্রকূট কিং।
রাষ্ট্রকূট রাজা, তাই তো? রাষ্ট্রকূট কিং তৃতীয় কৃষ্ণ কাকে পরাজিত করে? পরাটাঙ্গ প্রথম। এইবার তাহলে এই সুযোগে বলো, এই সুযোগে কি হয়? পরাটাঙ্গ প্রথম পরাজিত হয়, তাহলে চোলদের কি, এদের কি, এদের ক্ষমতা কমলো কি বাড়লো? ক্ষমতা কমলো। তাহলে ক্ষমতা যদি কমে, তাহলে এরা যাকে এতদিন পরাটাঙ্গ প্রথম যাদের পরাজিত করেছে, এরা কি নিজেদেরকে এই সুযোগে কি করবে? না আমরা এবার আবার ইন্ডিপেন্ডেন্ট নিজেদের ঘোষণা করে দিই, তাই তো? তাহলে এই যে পান্ডিয়া কিং এদের পরাজিত করেছিলেন, তাই ঠিক আছে, যারা পল্লবাসদের এদের পরাজিত করেছিলেন, ফলে কি এরা কি হয়, এই সুযোগে পরাটাঙ্গা প্রথম যখন হারলো কার কাছে? তৃতীয় কৃষ্ণের কাছে, রাষ্ট্রকূট কিং তৃতীয় কৃষ্ণের কাছে, সেই সুযোগে কি হয়, এরা কিন্তু আবার নিজেদেরকে কি করে? ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে। ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে কে? আবার পান্ডিয়াসরা আবার নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দেয়। কোন সুযোগে? যখন পরাটাঙ্গা প্রথম যুদ্ধে হেরে যায়। এবং এই রাষ্ট্রকূট কিং কি করে? তাঞ্জোর এবং কাঞ্চিপুরম এগুলো কিন্তু কি করে নেয়? লুট করে নেয়। এই তৃতীয় কৃষ্ণ কি করে? তাঞ্জোর তাকে পরাজিত করে, তাঞ্জোর এবং কাঞ্চিপুরম তাঞ্জোর এবং কাঞ্চিপুরম এগুলোকে কি করে? লুট করে নেয়। তাহলে এই ক্ষমতা যখন কমলো পরাটাঙ্গ প্রথমে, তাহলে আবার চোল সাম্রাজ্য একটু দুর্বল হয়ে গেল। পরাটাঙ্গ প্রথম হারলো এবং আবার চোল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লো। তাহলে চোলা সাম্রাজ্য যখন এই দুর্বল হয়ে পড়লো, তাদেরকে আবার পুনরায় সেই পূর্বের ক্ষমতা ফিরিয়ে আনতে কিন্তু প্রায় 40 বছর সময় লেগে গিয়েছিল। ঠিক আছে, প্রায় 40 বছর সময় লেগেছিল। এবং কিভাবে, তার কি কারণ ছিল, যে তাদের কি কারণ ছিল যে সেই পাওয়ার আবার, যে পাওয়ার ডিক্লাইন করে গিয়েছিল, যে পাওয়ার তাদের ডিক্লাইন করে গিয়েছিল, অর্থাৎ তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কি করেছিল? কমে গিয়েছিল। সেই ক্ষমতা আবার কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। সেই কিভাবে সেই বৃদ্ধি পেল? তার কারণ যদি বলি, তার কারণ কী কী ছিল? তার কারণ ছিল তারপর রাষ্ট্রকূট যারা ছিল, এই রাষ্ট্রকূটদের কিন্তু ক্ষমতা, রাষ্ট্রকূট ডাইনেস্টি আবার তখন ডিক্লাইন করছিল। রাষ্ট্রকূটদের ক্ষমতা আবার কমে গেল, রাষ্ট্রকূটটা এবার ধ্বংসের পথে চলে গিয়েছে। তাহলে এই সুযোগে পরাটাঙ্গ প্রথমের পর আবার রাজা যে হয়, পরাটাঙ্গ প্রথম পর রাজা কে দেখেছিলাম আমরা? রাজরাজ প্রথম। এই রাজরাজ প্রথম আবার যখন সিংহাসনে বসে, এ ছিল এবং অত্যন্ত দূরদর্শী এবং খুবই শক্তিশালী রাজা। ফলে রাজরাজ আবার সিংহাসনে বসে কিন্তু সেই পুরনো তাদের সাম্রাজ্য আবার পুনরায় দখল করে নেয়। কিভাবে দখল করে সেটা দেখতে হবে। তাহলে ক্ষমতা রাষ্ট্রকূটদের কমে গেল, পরাটাঙ্ক প্রথম এর পর সিংহাসনে কে বসলো? রাজরাজ প্রথম। এবং রাজরাজ প্রথম আবার কিভাবে সমস্ত হারিয়ে যাওয়া যে সাম্রাজ্য, সেটা কিভাবে আবার পুনরায় দখল করবে। যে চোলা এম্পায়ার ডিক্লাইন হয়ে গেছিল প্রায়, পরাটাঙ্ক প্রথম এর সময় যুদ্ধে পরাজিত হয়, সেটা আবার কিন্তু দীর্ঘ সময় পর, 30 থেকে 40 বছর পর আবার সেই রাজরাজ প্রথম সিংহাসনে বসে কিন্তু সবকিছু আবার দখল করে নেয়। তাহলে রাজরাজ প্রথম সিংহাসনে বসে মোটামুটি সময়কাল যদি বলি 980 বা 985 থেকে 1014 এডি পর্যন্ত। তাহলে এই সময়কালটা কি হয়ে যায়? এই সময়কালে রাষ্ট্রকূটদের ক্ষমতা কমে যায় এবং রাজরাজ প্রথম নিজেকে শক্তিশালী করে আবার অ্যাটাক করতে শুরু করে। এবং কি করে? সবার প্রথমে, তাহলে এই যে ম্যাপটা দেখেছিলাম মনে আছে, এখানে কারা ছিল? এদিকে এখানে চেরারা শাসন করত। তাহলে রাজরাজ প্রথম কি করে?
চেরাদের পরাজিত করে। তাহলে রাজরাজ প্রথমেই কি করে, চেরাদের পরাজিত করে এবং সেই জায়গা কিন্তু দখল করে নেয়। তাহলে সে কি করে, এই চেরা সাম্রাজ্য, চেরাদের সমস্ত জায়গা দখল করে নেয়। তাহলে চেরা কিং ভাস্কর রবি বর্মন ছিলেন, তাকে কিন্তু পরাজিত করেছিলেন রাজরাজ প্রথম। রাজরাজ ফার্স্ট। তাহলে রাজরাজ প্রথমেই যদি কি দেখেছি, চেরা কিং চেরাদের পরাজিত করে, চেরা কিং কে ছিল, ভাস্কর রবি বর্মন। তাহলে ভাস্কর রবি বর্মনকে কি করে, পরাজিত করে এবং সাম্রাজ্য কিন্তু তার দখলে নিয়ে চলে আসে। এবং এই যে চেরাদের ওপর অ্যাটাক হয়েছিল, এই চেরাদের ওপর কিন্তু নৌবাহিনীর দ্বারা অ্যাটাক করেছিল, নেভাল অ্যাটাক হয়েছিল, নৌবাহিনীর দ্বারা অ্যাটাক করা হয়েছিল। রাজরাজ প্রথম তার সময় কিন্তু নৌবাহিনী শক্তিশালী ছিল, ঠিক আছে। তাহলে প্রথম রাজরাজ কি করে, তার যে শক্তিশালী নৌবাহিনী, সেই শক্তিশালী নৌবাহিনী গঠন করার পর, তৈরি করার পর, সেই শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে কাদের পরাজিত করে, চেরাদের পরাজিত করে। এবং এই চেরাদেরও নৌশক্তি ছিল, তাদের নৌশক্তি কিন্তু একদম ধ্বংস করে দেয়। তাহলে এই প্রথম তার কীর্তি, প্রথম কাজ চেরাদের পরাজিত করে। দ্বিতীয় কাজ যদি বলি, যে পান্ডিয়া কিং, পান্ডিয়ারা কি করেছিল, নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিল, সেই পান্ডিয়া কিং অম্বর ভুজঙ্গকে পরাজিত করে। তো পান্ডিয়া কিং ছিল কে, তাহলে পান্ডিয়া কিং অম্বর ভুজঙ্গকে পরাজিত করে, এবং পান্ডিয়া সাম্রাজ্য কিন্তু তার অন্তর্ভুক্ত চলে আসে। মাইসোরে অ্যাটাক করে, মাইসোরকে দখল করে নেয়, মাইসোরকেও দখল করে নেয়। ঠিক আছে। এইবার তাহলে এই সমস্ত জায়গা পান্ডিয়া, পল্লবাস, এই জায়গাগুলো কিন্তু এদের আন্ডারে চলে আসে। এইবার এইদিকে এই সময়কালে কারা ছিল, শাসন করছিল এই জায়গায় কিন্তু চালুক্যাজরা শাসন করছে। কারা শাসন করছিল, চালুক্যাজরা। তাহলে চালুক্যদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটি হচ্ছে ভাতাপি, আরেকটা হচ্ছে ভেঙ্গি থেকে শাসন করছিল। তাহলে তাহলে এইবার এই সমস্ত জায়গা তো কার দখলে চলে আসলো, রাজরাজ প্রথম সমস্ত দক্ষিণটা একদম দখল করে নিয়েছে। তাহলে এখানে কারা এসেছিল, চালুক্যাজরা। এই চালুক্য কিং কারা ছিল, অর্থাৎ এরা দুটো জায়গা থেকে শাসন করছিল, একটা হচ্ছে ভাতাপি আর একটা হচ্ছে ভেঙ্গি। পূর্ব দিকে ভেঙ্গি থেকে চালুক্যাস অফ ভেঙ্গি, এবং পশ্চিম দিকে ভাতাপি, ওয়েস্টার্ন ভাতাপি। তাহলে ওয়েস্টার্ন চালুক্য আর ইস্টার্ন চালুক্য দুটো ভাগে ভাগ ছিল, চালুক্যরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, ওয়েস্টার্ন চালুক্য এবং ইস্টার্ন চালুক্য। ঠিক আছে। তাহলে সবার প্রথমে সে কি, ওয়েস্টার্ন চালুক্য তাদেরকে পরাজিত করে। তাহলে ওয়েস্টার্ন চালুক্য যারা ছিল এদেরকে পরাজিত করে। তাহলে কি করে, তাহলে প্রথম রাজরাজ কোথায় চলে গেল, হ্যাঁ, ওয়েস্টার্ন চালুক্যদের পরাজিত করে এবং তুঙ্গভদ্রা নদীকে
সীমানা হিসাবে নির্ধারণ করে, সীমানা হিসেবে হিসেবে নির্ধারণ করা হয়। তাহলে তাদের অধীনে চলে আসে ওয়েস্টার্ন চালুক্যাস, কাদের? চোলাদের অধীনে, এদের ফিউডেটরি হয়ে, এবং সীমানা কি নির্ধারণ হয়? তুঙ্গভদ্রা নদী, তুঙ্গভদ্রা নদীকে সীমানা হিসাবে নির্ধারণ করা হয় ওয়েস্টার্ন চালুক্য। এবার ইস্টার্ন চালুক্যের উপর ইস্টার্ন যারা ছিল, ভেঙ্গিতে যারা শাসন করতো, ভেঙ্গি তাদের ছিল ইস্টার্ন চালুক্যাস অফ ভেঙ্গি। ইস্টার্ন পূর্ব দিকে ইস্টার্ন চালুক্য যদি বলি, ইস্টার্ন চালুক্য এদের সঙ্গে কি হয়, এদেরকেও পরাজিত করে, এবং পরাজিত করে এদের সঙ্গে একটা অ্যালায়েন্স তৈরি করে। কি অ্যালায়েন্স, কীরকম অ্যালায়েন্স তৈরি করে, কীভাবে সম্পর্ক একটা হয়, এদের সঙ্গে কিন্তু বিবাহের একটা সম্পর্ক হয়। তাহলে ইস্টার্নদের সঙ্গে, ইস্টার্ন চালুক্যদের সঙ্গে এদের তো পরাজিত করে, পরাজিত করার পর সন্ধি হিসেবে কী করে, এরা একটা বিবাহ বন্ধন হয়, একটা বিবাহ বন্ধন। কী বিবাহ হয়, এই যে প্রথম রাজরাজ কি করে, প্রথম রাজরাজের কন্যার সঙ্গে, প্রথম রাজরাজের কন্যা, কার কন্যা? প্রথম রাজরাজের কন্যা। প্রথম রাজরাজের কন্যার সঙ্গে যে ইস্টার্ন চালুক্য কিং ছিল বিমল, বিমল আদিত্য, বিমল আদিত্য, বিমল আদিত্যের বিয়ে হয়। তাহলে এদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল। তাহলে এই যে পুরো দক্ষিণ দিকটা, পুরো দক্ষিণ দিকটা কিন্তু কাদের আন্ডারে চলে আসে, এই পুরো দক্ষিণ দিকটা কাদের চলে আসে, সমস্ত জায়গাটা চোল সাম্রাজ্যের অন্তর্গত চলে আসে। তাহলে চেরাদের পরাজিত করে, পান্ডিয়াদের পরাজিত করে, ওয়েস্টার্ন চালুক্য, ইস্টার্ন চালুক্য সমস্ত সাম্রাজ্য পরাজিত করে নিজের অধীনস্থ করে নেয় কে? প্রথম রাজরাজ। এবার এটা তো ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রথম রাজরাজ। এবার বিদেশে কি করে, বিদেশের কথা যদি বলি তাহলে তিনি কিন্তু শ্রীলঙ্কার উপর আক্রমণ করেন। আরও কি করেন তিনি, এখানে অ্যাড করব আমরা, যদি বিদেশের কথা বলি তাহলে শ্রীলঙ্কা আক্রমণ করে, এবং শ্রীলঙ্কার রাজাকে ছিল মহেন্দ্র পঞ্চম মহেন্দ্র ফিফথ, ঠিক আছে, পঞ্চম মহেন্দ্র তার উপর আক্রমণ করে, এবং তাকে কিন্তু দক্ষিণ শ্রীলঙ্কায় কি করা হয়, তাকে পুশ করা হয়, ফলে সে চলে যায় দক্ষিণ দিকে, সাউথ শ্রীলঙ্কায় চলে যায়। তাহলে শ্রীলঙ্কার অর্ধেকটাকে দখল করে নেয়, শ্রীলঙ্কার অর্ধেক দখল করে নেয় কে? প্রথম রাজরাজ মহেন্দ্র ফাইভকে পরাজিত করে, এবং মহেন্দ্র ফাইভ কোথায় চলে যায়, সাউথ শ্রীলঙ্কায়, দক্ষিণ শ্রীলঙ্কায় চলে যায়, এবং তাহলে শ্রীলঙ্কার অর্ধেক দখল করে নেয় প্রথম রাজরাজ, এবং মালদ্বীপ দখল করে, তাহলে প্রথম রাজরাজের সময় কিন্তু চোলা এম্পায়ার একটা বৃহৎ জায়গা অঞ্চল জুড়ে তারা শাসন করতে শুরু করে, প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ হয়ে গেল। এবার প্রথম রাজরাজের পর শাসন কে করবে, রাজেন্দ্র প্রথম, রাজেন্দ্র ফার্স্ট, রাজেন্দ্র প্রথম, অ্যারাউন্ড 1014 এডি থেকে 1044 এডি পর্যন্ত শাসন করবে। তাহলে রাজেন্দ্র প্রথম তিনিও কিন্তু ক্যাপেবল ছিলেন এবং একজন দক্ষ শাসক ছিলেন। রাজরাজ প্রথমের পর সিংহাসনে কে বসেন, এই রাজেন্দ্র প্রথম। তাহলে এবার রাজরাজ প্রথম যখন সিংহাসনে বসে তার বয়স খুব কম ছিল, তো বয়স খুব কম থাকার কারণে রাজরাজ এই রাজেন্দ্র প্রথম সিংহাসনে বসে, তার বিরোধিতা করতে শুরু করে, সবাই রিভোল্ট করতে শুরু করে দেয়, বিরোধিতা করতে শুরু করে দেয়, সবাই নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করতে শুরু করে দেয়, শুধুমাত্র কাকে বাদ দিয়ে, পূর্ব চালুক্যদের বাদ দিয়ে। কেন পূর্ব চালুক্যদের বাদ দিয়ে? কারণ পূর্ব চালুক্যদের সঙ্গে এদের তো একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তাই তো, একটা বিবাহ সম্পর্ক হয়ে গিয়েছিল,
ফলে কিন্তু এই পূর্ব চালুক্যানরা এরা কিন্তু কোনো রকম বিরোধিতা করেনি। বাকি সবাই পান্ডিয়াজরা, চেরাজরা এরা কিন্তু আবার কি করে, বিরোধিতা করতে শুরু করে। ফলে রাজেন্দ্র প্রথম কি করে, সবার প্রথমে চেরাদের আবার কিন্তু চেরাদের এবং পান্ডিয়াসদের পুনরায় দখল করে নেয়। চেরা এবং পান্ডিয়া চেরা এবং পান্ডিয়া এদেরকে পুনরায় দখল করে, এদের সাম্রাজ্য পুনরায় দখল করে। যে শ্রীলঙ্কার যে অর্ধেক জায়গা দখল করে নিয়েছিল, পুরো শ্রীলঙ্কায় দখল করে নেয়। এখন পুরো শ্রীলঙ্কাকে দখল করে নেয় রাজেন্দ্র প্রথম, পুরো শ্রীলঙ্কা দখল করে নেয়। ঠিক আছে, এইবার সমস্ত দক্ষিণ ভারত হয়ে গেল। এইবার তিনি কিন্তু আরও এগোতে থাকবেন। কি করবেন, এইবার তিনি দক্ষিণ দিকে আরও চলতে থাকবেন, অর্থাৎ পূর্ব দক্ষিণ যদি বলি নর্থ, এইবার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে তার সাম্রাজ্য বিস্তার করার জন্য একটু ম্যাপটা যদি দেখানোর চেষ্টা করি, এই ম্যাপটা ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক, এই যে ম্যাপটা চোলা এম্পায়ার যদি দেখি, তাহলে এই জায়গাটা তো দখল করে নিয়েছিল, এই জায়গাটা, এইটুকু জায়গা কার সময় ছিল, প্রথম রাজরাজের সময়। এইবার পুনরায় যখন রাজেন্দ্র প্রথম সিংহাসনে বসে পুরো শ্রীলঙ্কা দখল করে নেয়, এই চেরা পান্ডিয়া এদের অধীনস্থ এদের ছিল, এরা আবার যখন হাত থেকে বাইরে যায় আবার প্রথম রাজেন্দ্র এদের রিক্যাপচার করে নেয়। রিক্যাপচার করার পর এইবার একটু পূর্ব দিকে এগোতে থাকে। এইবার এই অন্ধ্রপ্রদেশের জায়গা এবং বাংলার কিছু অঞ্চল, এই যে সমুদ্র তীরবর্তী অঞ্চল, এগুলো কিন্তু দখল করে নেয়। ঠিক আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চল ট্রেড কন্ট্রোল করার জন্য এই জায়গাগুলো কিন্তু দখল করতে শুরু করে কিছু। এবার পাল রাজা তাতেও পরাজিত করবে, সেটাও দেখবো। যাই হোক, তো অন্ধ্র এবং বাংলায়, বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র বলবো আমরা সেই সময়, তাহলে আমরা কোথায় দেখছিলাম, রাজেন্দ্র প্রথম, তাহলে প্রথমত সমস্ত জায়গা দখল করলো, তারপর বেঙ্গল, তাই তো, বেঙ্গলের কিছু অঞ্চল এবং অন্ধ্র, সেই সমস্ত অন্ধ্র বলা হতো, অন্ধ্র এই জায়গাটা কিন্তু দখল করে নেয়। তাহলে দক্ষিণ দিকে তিনি এইভাবে এগোতে থাকছেন এবং পূর্ব দিকে, এইবার যখন পাল ডাইনেস্টির দিকে যায়, ঠিক আছে, তখন তিনি কিন্তু একবার মানে এই উত্তর দিকে চলতে চলতে একবার গঙ্গা নদীর কিনারা পর্যন্ত চলে গিয়েছেন এবং মহিপাল প্রথমকে পরাজিত করেছিলেন। পাল রুলার মহিপাল ফার্স্ট, মহিপাল প্রথমকে পরাজিত করেছিলেন। কে পরাজিত করেছিলেন? রাজেন্দ্র প্রথম মহিপাল প্রথমকে পরাজিত করেছিলেন এবং গঙ্গা নদীর তীরবর্তীও চলে গেছিলেন। ফলে কিন্তু তিনি একটা উপাধি নিয়েছিলেন, যেটাকে বলা হয় গঙ্গাই কোন্ডা চোলা। একটা উপাধি নিয়েছিল, টাইটেল নিয়েছিল। কিরকম টাইটেল নিয়েছিল? গঙ্গাই কোন্ডা চোলা, এবং একটি সিটি এস্টাবলিশ করেছিল যার নাম রেখেছিলেন গঙ্গাই কোন্ডা চোলাপুরম। তাহলে উত্তর দিকেও তিনি তার সাম্রাজ্য বিস্তার করতে গিয়েছিলেন এবং গঙ্গা নদী পর্যন্ত, গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং পাল রুলার মহিপাল প্রথমকে তিনি পরাজিত করেছিলেন এবং উপাধি নিয়েছিলেন গঙ্গাই কোন্ডা চোলা। ঠিক আছে, এবং একটি সিটি এস্টাবলিশ করেছিলেন, সেটার নাম কি ছিল? গঙ্গাই কোন্ডা চোলাপুরম। ওকে, তাহলে রাজেন্দ্র প্রথম কিন্তু এইভাবে তার সাম্রাজ্য বিস্তার করছে। তাহলে সমগ্র দক্ষিণ ভারত এবং বাংলার কিছু অঞ্চল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা,
তীরবর্তী অঞ্চল, এগুলো কিন্তু সমস্ত জায়গা দখল করে নিয়েছে। এইবার তার কি একটা সমস্যা হয়, তার সমস্যা হচ্ছে যখন তিনি এদিকে সমগ্র ভারতবর্ষের এগুলো জায়গা দখল করেছে, এবার তাকে ট্রেড করতে হতো। ট্রেড কোথা দিয়ে করতে? স্টেট অফ মালাক্কা দিয়ে। কোথায় আছে ম্যাপটা? ম্যাপটা কোথায় গেল? স্টেট অফ মালাক্কা, এটা হচ্ছে এই স্টেট অফ মালাক্কা, তাই তো? এই দিক দিয়েই তো চায়নার সঙ্গে ভালো একটা ট্রেড হতো সেই সময়। এই এই দেশগুলোর সঙ্গে চায়নার সঙ্গে ট্রেড করতে হতো এই রাস্তা দিয়ে। তাদের নেভি, ভালো জাহাজ ছিল, উন্নত ছিল। ফলে এই জায়গায় শ্রীবিজয় এম্পায়ার ছিল। এই জায়গায় কোন এম্পায়ার ছিল? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ঠিক আছে, এই জায়গাগুলোতে সে কাদের শাসন ছিল? শ্রীবিজয় এম্পায়ার ছিল। কোন এম্পায়ার ছিল? শ্রীবিজয় এম্পায়ার। অর্থাৎ এই জায়গা দিয়ে মানে এদের যদি যেতে হয় চোলদের, ফলে কি করতে হয়? ফলে এই জায়গা দিয়ে বারবার যেতে হয়, এদেরকে টোল ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? টোল ট্যাক্স, টোল দিতে হয়, ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স, তাহলে এই ট্যাক্স দিতে হতো। ফলে কি করে রাজেন্দ্র প্রথম, না এইবার আমাকে এই জায়গাগুলো দখল করে নিতে হবে। ফলে তার সাম্রাজ্য কিন্তু সেই এইগুলো, এই সমস্ত জায়গা শ্রীবিজয় এম্পায়ার তার আন্ডারে চলে আসে এবং সে তাকে পরাজিত করে এবং সেই জায়গাগুলো দখল করে নেয়। তাহলে শ্রীবিজয় এম্পায়ারের কথা যদি বলি, তাহলে শ্রীবিজয় তাকে কিন্তু পরাজিত করে এবং এই জায়গাগুলো দখল করে নেয় এবং স্টেট অফ মালাক্কা তার হাতে চলে আসে, ঠিক আছে। ফলে কি হয়? ফলে তাদের একটা ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যায়, চায়নার সঙ্গে ট্রেড, ভালো ব্যবসা বাণিজ্য হয়। তাহলে চীনের সঙ্গে ভারতের যে একটা বাণিজ্য, সেটা কি হয়ে যায়? আরও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে এইবার এই জায়গা থেকে ট্যাক্স কে কালেক্ট করবে? চোলা এম্পায়ার। চোলা এম্পায়ার কিন্তু রাজেন্দ্র প্রথমের সময় একদম পুরো ফলে কি হয়? এই জায়গাগুলো দখল করার পর চোলা এম্পায়ার তাদের যে সর্বোপরি যতটুকু তারা জায়গা দখল করেছিল রাজেন্দ্র প্রথমের পর, রাজেন্দ্র প্রথম তার সময় কিন্তু সব থেকে বেশি বিস্তার হয়েছে। এইবার এই সমস্ত জায়গা দখল করার পর এরা বঙ্গোপসাগর এদের হাতের মুঠোয় চলে এসেছিল। বঙ্গোপসাগর কি হয়েছিল? এদের হাতের মুঠো একদম। তাহলে বঙ্গোপসাগর তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। ফলে এদের কাছে এটা কি, বঙ্গোপসাগর কি হয়? তাদের হ্রদে পরিণত হয়। হ্রদে, এদের কাছে চোলদের কাছে বঙ্গোপসাগর হ্রদে পরিণত হয়। তাহলে এই সমস্ত জায়গা এদের কন্ট্রোলে। তাহলে এই বঙ্গোপসাগর কাদের কন্ট্রোলে? চোলদের। যেটা ভারতবর্ষ বর্তমান চাইছে যে বঙ্গোপসাগর এবং আরব সাগর, স্পেশালি বঙ্গোপসাগরের উপর একটা মজবুত স্ট্রং একটা পয়েন্ট রাখতে, তাই তো? ফলে কাকে? চায়নাকে কাউন্টার করতে। এবং বঙ্গোপসাগর বা এই ভারত মহাসাগর, এই যদি বলি ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান নেভি বলতে ইন্ডিয়ান নেভি প্রোটেক্ট করবে, তাই তো? এবং এই জায়গায় আন্দামান নিকোবর দ্বীপ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। তো সেই সময় চোলদের কাছে এই বঙ্গোপসাগর একটি হ্রদে পরিণত হয়েছিল। এবং রাজেন্দ্র প্রথম তিনি কিন্তু একটা ইরিগেশন ট্যাঙ্কও তৈরি করেছিলেন সেচের জন্য, ঠিক আছে। আর কি করেছিলেন রাজেন্দ্র প্রথম? তিনি একটা মন্দির তৈরি করেছিলেন যার নাম কি ছিল? বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর, এটা কিন্তু পরীক্ষায় আসে, বৃহদেশ্বর মন্দির বা বৃহদেশ্বর টেম্পল। তাহলে তার একটি কীর্তি যদি বলি, তাহলে কি? বৃহদেশ্বর টেম্পল তিনি তৈরি করেছিলেন। তাহলে এইটুকু কিন্তু রাজেন্দ্র প্রথম রাজেন্দ্র সম্পর্কে আমাদের এইটুকু জানতেই হবে, প্রথম রাজেন্দ্র। এবার তিনি কিন্তু আরও কিছু টাইটেলও নিয়েছিলেন, উপাধির কথা যদি বলি, তাহলে তিনি প্রথমেই তো গঙ্গাইকোন্ডা চোলা, এটা একটা উপাধি নিয়েছিল। আরও কিছু উপাধি নিয়েছিল, যেটা হচ্ছে গঙ্গা কোন্ডাম, কাদারাম কোন্ডাম। এই উপাধি কিন্তু কে নিয়েছিলেন? এই উপাধিগুলো নিয়েছিলেন রাজেন্দ্র প্রথম।
রাজেন্দ্র প্রথমের পর যারা শাসক আসেন, অর্থাৎ আমরা দেখেছি রাজেন্দ্র প্রথমের পর কুলোতুঙ্গ প্রথম, কুলোতুঙ্গ দ্বিতীয় এবং রাজেন্দ্র তৃতীয়, এরা কিন্তু এর পরের যারা শাসক আসেন এরা ইনকম্পিটেন্ট ছিল। বিজয়ালয় প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র, কুলোতুঙ্গ, ঠিক আছে, এরা কিন্তু ছিল ইনকম্পিটেন্ট, এরা কিন্তু উইক রুলার ছিল, উইক রুলার। ফলে প্রথম রাজেন্দ্রর পর একে একে কিন্তু এদের হাতে এদের হাতে যত সমস্ত কি ছিল সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য এদের হাত থেকে চলে যেতে থাকবে। এদের ক্ষমতা এবার ক্ষমতা আবার হ্রাসপ্রাপ্ত হবে, ক্ষমতা কমতে থাকবে। তো তাদের সম্পর্কে আমাদের এত কিছু জানার দরকার নেই। প্রথম রাজেন্দ্র এবং প্রথম রাজার সম্পর্কে আমাদের এইটুকু তথ্য একদম ভালোভাবে যদি মনে করতে পারি তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। এটুকু কিন্তু আমাদের রাট্টাই মারতেই হবে, আর কিছু করার নেই। এবার আশা করছি এখানে মানে একটার পর একটা কিভাবে আসলো এটা বুঝতে পেরেছেন। না বুঝলে আবার আমরা ক্লিয়ার করব, কোনো চাপের বিষয় নেই। তাহলে বৃহদেশ্বর টেম্পল কে তৈরি করেছেন? প্রথম রাজেন্দ্র। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি, এবার অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের সামাজিক যে দিকগুলো ছিল সেগুলো কিন্তু একটু জানতে হবে, বা এদের যে টেম্পলগুলো তৈরি করেছিল, মন্দিরগুলো তৈরি করেছিল, সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। চলো, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি, তাহলে এরা কীরকম ছিল? এদের কাছে সেন্ট্রাল অথরিটি ছিল, রাজা ছিল মেইন, রাজার কাছে রাজা ছিল প্রধান, তাই তো। রাজা প্রেসিডেন্ট হিসাবে, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি ছিল রাজা, রাজার কথাই শেষ, তাই তো। এবার রাজাকে কে সাহায্য করত? কিছু কাউন্সিল অফ মিনিস্টার, কিছু মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ থাকতো, মন্ত্রী পরিষদ তাকে হেল্প করতো রাজ্য পরিচালনায়। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি, তাহলে কিং ছিল প্রধান, তাকে সাহায্য করতো মন্ত্রী পরিষদ, ঠিক আছে। এবার এই চোলা এম্পায়ার ডিভাইড করা হতো কিভাবে? কিছু প্রভিন্সে, মন্ডলাম, যে চোলা সাম্রাজ্য ছিল কিছু প্রভিন্সে ভাগ করা হতো। প্রভিন্স মানে কি? প্রভিন্স কি বলা হতো? মন্ডলম, মন্ডলম। চোলা সাম্রাজ্যকে প্রভিন্সে ভাগ করা হতো, প্রভিন্সেস, কিছু প্রভিন্সে ভাগ করা হয়েছে যেগুলোকে মন্ডলাম বলা হতো, ঠিক আছে। এবং এই যে মন্ডলাম, এগুলোকে ভাগ করা হতো ভালান্দু কমিশনারি, মন্ডলাম এগুলোকে ভাগ করা হতো কি? ভালান্দু, ভালানাদু। এবং এই ভালানাদু কমিশনারি এগুলোকে ভাগ করা হতো নাডু ডিস্ট্রিক্টে, নাডু, 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 এগুলো কি ছিল? ডিস্ট্রিক্ট। কিছু নাডুতে ডিস্ট্রিক্টে ভাগ করা হতো এবং ডিস্ট্রিক্টগুলোকে আরও ছোট ছোট ভাগ করা হতো কুররামে। কুররাম হচ্ছে কি? কিছু ভিলেজ, মানে গ্রাম, কুররাম। তাহলে এদের ছিল অ্যাডমিনিস্ট্রেশন, এরকম ভাগ ছিল। তাহলে রাজাই ছিল প্রধান। এবার এই
রাজাকে সাহায্য কে করত? রাজাকে সাহায্য করত তার মন্ত্রী পরিষদ। তাহলে রাজার আন্ডারে কি ছিল? আর্মি এবং নেভি। স্ট্যান্ডিং আর্মি ছিল, নেভি নৌবাহিনী ছিল, তাহলে আর্মি ছিল তাদের আন্ডারে, নেভি ছিল, নৌবাহিনী কি ছিল? শক্তিশালী নৌবাহিনী ছিল, আর আর্মি ছিল, স্ট্যান্ডিং আর্মি ছিল, ক্যাভেলরি ছিল। ঠিক আছে, ফলে চোলদের কিন্তু যুদ্ধে পরাজিত করা খুব কঠিন হয়ে পড়েছিল। তাহলে নৌবাহিনীও শক্তিশালী ছিল, সঙ্গে এদের যে স্ট্যান্ডিং আর্মি সেই আর্মিও কিন্তু শক্তিশালী ছিল। এইবার এদের টাকা কোত্থেকে আসতো? ট্যাক্স কোথা থেকে আসতো? রেভিনিউ কোথা থেকে আসতো? কি ট্যাক্স নিত তারা? কি ধরনের ট্যাক্স নিত? ল্যান্ড ট্যাক্স নিত, ল্যান্ড ট্যাক্স নিত। তারপর তাহলে রেভিনিউ কোথা থেকে আসতো? ইনকাম কোথা থেকে আসতো? ল্যান্ড ট্যাক্স। তারপর ইরিগেশন, ইরিগেশন ইরিগেশন ট্যাক্স নিত। তারপর প্রফেশনের ওপর, কে কোন প্রফেশনে আছে সেই প্রফেশনের ওপর কিন্তু ট্যাক্স নেওয়া হতো। তারপর আমরা দেখেছি সেই মালাক্কা স্টেট, সেখান থেকেও কিন্তু তারা ট্যাক্স কালেক্ট করত। ফলে চোলা সাম্রাজ্য কি হয়েছিল? আরো শক্তিশালী হয়ে উঠেছিল। ফলে বিভিন্ন জায়গা থেকে তারা ট্যাক্স কালেক্ট করে কিন্তু তাদের সাম্রাজ্য চালাতো। এই ছিল তাদের অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে শাসন ব্যবস্থা কি দেখলাম? শাসন ব্যবস্থা কিন্তু এরকম মণ্ডলমে ভাগ থাকতো এবং কিছু জেলায় ভাগ থাকতো এবং কিছু গ্রামে ভাগ থাকতো। এবার এদের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে উর। উর কি ছিল? এই যে গ্রামে যে যারা বেশি বয়স্ক মানুষকে ছিল তাদের নিয়ে গঠিত একটা সভা, একটা দল তৈরি হতো। সেটাকে কি বলা হতো? উর। কি বলা হতো? উর। এদের হচ্ছে কি, প্রাপ্তবয়স্ক যারা ছিল, বেশি বয়স্ক মানুষ, এদেরকে নিয়ে উর তৈরি হতো। আরেকটা কি ছিল? সভা। সভা, সভা, গ্রামের মধ্যে সভা ছিল। তাহলে ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে, তাদের ব্রাহ্মণদের নিয়ে একটা সমিতি বা সভা তৈরি হতো। সমিতি বলা হতো সভা। ব্রাহ্মণদের নিয়ে দিয়ে গ্রুপটা তৈরি হতো, যে সমিতি তৈরি হতো, সেটাকে কি বলা হতো? সভা। তাহলে উর এবং সভা এগুলো কিন্তু চোল সাম্রাজ্যের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে ছিল। ঠিক আছে, এইবার কিছু ভাস্কর্যের কথা যদি দেখি, স্থাপত্য ভাস্কর্যের কথা, সেক্ষেত্রে কিছু মন্দির আমরা দেখেছি। সেই সময় পাথর এবং ধাতব মূর্তি কিন্তু তৈরি করা হতো। তামা, তামা দিয়েও কিছু মূর্তি তৈরি করা হয়। তো সেই সময় কিছু মূর্তির কথা যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে আমাদের, যেটা আমরা প্রথমেই পড়েছি, একটা দেখেছি বৃহদেশ্বর টেম্পল, যেটা ইম্পর্টেন্ট, বৃহদেশ্বর টেম্পল, যেটি তামিলনাড়ুর থাঞ্জাভুরে রয়েছে। সেটিকে তৈরি করেছে প্রথম রাজরাজ। ঠিক আছে, আর বিজয়ালয় একটি মন্দির তৈরি করেছিল, সেটা কি নাম ছিল? বিজয়ালয় চোলেশ্বরম মন্দির। তো এই মন্দিরগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো দু একটা মন্দির রয়েছে, সেই নামগুলো কিন্তু মনে রাখতে হবে এবং সেই মন্দিরগুলোর স্থান, অবস্থান, সেগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল।